প্রিয় শ্রোতা, আমাদের এই অডিও গল্পটি শোনার জন্য আপনাকে স্বাগত। গল্পের সম্পূর্ণ অভিজ্ঞতা এবং প্রতিটি সূক্ষ্ম শব্দের উপভোগ করার জন্য আমরা আপনাকে হেডফোন ব্যবহার করার জন্য অনুরোধ করছি। এতে করে আপনি গল্পের গভীরতা এবং এর পরিবেশনা আরও ভালো অনুভব করতে পারবেন। ধন্যবাদ। সন্দেহের ছায়ার সকল শ্রোতা বন্ধুদের জানাই নমস্কার। দীপাবলির এই আলোর উৎসবের পরেও আপনাদের মাঝে আসতে একটু দেরি হলো। আসলে প্রত্যেক শনিবার আপনাদের কাছে যে আসতে পারি আমি, সেই জন্য আমাদের টিমের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই দেরিতে আসা শুভকামনাতেও আপনাদের জীবন যেন ঝলমলে থাকে। চলুন আর দেরি না করে সরাসরি আজকের গল্পতে চলে যাই আমরা। হ্যালো এভরিওয়ান, প্রত্যেক সপ্তাহের মতো আমি ফ্যান্টম নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে আপনাদের সাথে এই কালী পুজোর স্পেশাল এপিসোডে। আজকের গল্পের নাম হলো শেষ রাতের ট্রেন। গল্পটি লিখেছেন মুনমুন অধিকারী রায়। গল্পের শুরুতে বলে রাখি, গল্পের সাথে যদি বাস্তবের কোনো মিল থাকে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এটি কোইন্সিডেন্স। আমরা সন্দেহের ছায়া, কোনো রকম সুপারস্টিশন বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে প্রাধান্য দিই না। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। এটাই বল খেলার মাঠ। এর উত্তর দিকে যেতে হবে, তবেই আগে শ্মশান পড়বে, তারপরে স্টেশন। সেইভাবেই এগোতে থাকে অতীন। বাকি সবাই ওর পিছনে পিছনে যাচ্ছে। যত এগোচ্ছে পথ ততই গাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছে। চারিদিকে পুরো গাঢ় নিস্তব্ধতা ছেয়ে আছে। একেবারে জনমানব শূন্য চারিপাশটা। কাকপক্ষীর অস্তিত্বও টের পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে কোনো গভীর আঁধারে সেঁধিয়ে আছে সব। চারিদিকে শুধু বন জঙ্গল, শাল, সেগুন গাছ, আর আছে বড় বড় বাঁশঝাড়। বাঁশঝাড়ের ক্যাচ ক্যাচ শব্দ পরিবেশটাকে আরও ভয়াবহ করে তুলছে। মাঝে মাঝে হাওয়ার একটা শন শন শব্দ ভেসে আসছে কানে। গাছপালা বেশি থাকায় অন্ধকার যেন খুব তাড়াতাড়ি চারপাশ ঢেকে দিয়েছে। যত সামনের দিকে এগিয়ে চলেছে ওরা, ততই একটা জমাট বাঁধা অন্ধকার ক্রমশ যেন চারিদিকে ঘনীভূত হয়ে আসছে। আশেপাশে থেকে ঝিঁঝি পোকার ডাক আর শিয়ালের হুক্কা হুয়া আওয়াজ শোনা যাচ্ছে। শ্মশানের কাছাকাছি আসতেই শরীর যেন ভারী হয়ে আসে সকলের। সবাই শ্মশানের দিকে তাকিয়ে দেখে একটা পুড়ে যাওয়া চিতা থেকে অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে এখন। হয়তো বিকেলের দিকেই কাউকে দাহ করা হয়েছে এখানে। বাতাসে মানুষের চামড়া পোড়া একটা বিকট গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। চিতা থেকে একটা আধপোড়া ঠ্যাং কিছুটা দূরে পড়ে আছে। দুটো শেয়াল তার আশেপাশে ঘুরঘুর করছে। ওদের উপস্থিতি টের পেয়ে মুখ তুলে ওদের দিকে তাকায়। শেয়ালের চোখগুলো যেন আগুনের ভাটার মতো জ্বলজ্বল করছে। শরীরে কাঁটা দিয়ে ওঠে সকলের। চন্দন ভয় ভয় বলে, বেশ ভয়ঙ্কর কিন্তু পরিবেশটা। সুব্রত একটা ঢোক গিলে বলল, অতীন, ফিরে যাবি? আমার কিন্তু খুব একটা গতিক ভালো ঠেকছে না ভাই। চল এখান থেকে বরং চলে যাই আমরা। রক্তিম সজাগ দৃষ্টি মেলে রেখেছে চারপাশটা। ওর ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা ইঙ্গিত করেছে। রক্তিম বুঝতে পারে ব্যাপারটা মোটেও আজগুবি নয়, কিছু তো অবশ্যই আছে। ও মনে মনে একটা মন্ত্র জপ করতে থাকে। অতীনেরও যে ভয় করছে না তা নয়, কিন্তু ও সেটা কিছুতেই প্রকাশ করবে না।
বন্ধুদের সামনে হার স্বীকার করতে রাজি নয় অতীন। পরিস্থিতি স্বাভাবিক করতে একটা সিগারেট ধরিয়ে জোর গলায় বলে, আমি তো আগেই বলেছিলাম তোরা আসিস না, এলি কেন তবে? এখন তো ভয় পাচ্ছিস? যা কলেজে ফিরে যা তোরা, আমি একাই যাবো স্টেশনে। আমাদের সাংবাদিকদের এত ভয় পেলে চলে না, বুঝলি? কত কিছু জীবনে দেখলাম, তার কি কোনো ইয়াত্রা আছে? মুখে যাই বলুক, অতীনও মনে মনে চায় ওর বন্ধুরা যাক সঙ্গে। অতীন হাঁটছে আর কথা বলছে। যাই হয়ে যাক, হাঁটা থামাবে নাও। অগত্যা অতীনের জেদের কাছে আরও একবার হার মেনে বাকি সবাই ওর পিছনে পিছনে হাঁটতে থাকে ওর সঙ্গে। আমরাও আগেই বলেছি তোকে একা যেতে দেবো না, আর এখন তো যা দেখছি তাতে তোকে একা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। সবাই যাচ্ছি তো তোর সাথে, আমরা আছি বোন, ওই পরোয়া নেই, যা হবে সব দেখা যাবে, চলো। ঠিক বলেছিস, डर के आगे जीत है, जो डर गया समझो ও মর গয়া। তো ভয় আমাদের ডিকশনারিতে নেই, বুঝলি? শ্মশান পার হয়ে স্টেশনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা স্টেশনে পৌঁছে যায়। তথাকথিত স্টেশন বলতে যা বোঝায় তার কিছুই নেই। কয়েকটা সিঁড়ি দেখা যাচ্ছে মাত্র, তাও আবার অর্ধেক জঙ্গল আর মাটিতে চাপা পড়ে আছে। যতদূর চোখ যায় ঘাস, লতাপাতা আর জঙ্গলে ভরা। ভাঙাচোরা একটা টিনের শেড দাঁড়িয়ে আছে কোনো রকমে জং ধরা কতগুলো লোহার স্ট্যান্ডে ভর করে। সেগুলোও মরচে পড়ে দেহ রাখার মতো অবস্থা। সেগুলোকেও আশ্রয় করে জঙ্গল বেড়ে উঠেছে। স্টেশনটা যে বহু বছর ধরে পরিত্যক্ত তা বোঝাই যাচ্ছে। স্টেশনের পরিস্থিতি দেখে সুব্রত বলে, এখানে স্টেশন কোথায়? এ তো শুধু জঙ্গল আর জঙ্গল, এক মানুষ সমান জঙ্গল। অতীন ভাই সাবধান, ভূত প্রেত না থাকুক, সাপখোপ কিন্তু থাকতেই পারে। বেখেয়াল হলেই কিন্তু এক ছবলে ছবি হয়ে যেতে খুব বেশিক্ষণ লাগবে না। ভালোই তো হবে, ভূতের খবর নিতে এসে নিজেরাই ভূত হয়ে ঘুরবো। অতীন কিন্তু একদম চুপচাপ। ওর মনে কি চলছে বোঝা দেয়। হাতে থাকা বড় টর্চটা জেলে মেলে ধরে সামনের দিকে ও। রক্তিম চুপ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সিঁড়ির কাছাকাছি যেতেই শরীর যেন ভারী হয়ে যায় সকলের। একটা গুমোট ভাব চারিদিকে। আশেপাশের বাতাস যেন থমকে আছে। একটা কটু গন্ধ রক্তিমের নাকে ঝাপটা মারে। চোখ বন্ধ করে কিছু উপলব্ধি করার চেষ্টা করে ও। তারপরেই চোখ খুলে দেখে অতীন স্টেশনে ওঠার জন্য সিঁড়ির দিকে পা বাড়িয়েছে। রক্তিম চেঁচিয়ে ওঠে পেছন থেকে, না অতীন না, একদম সিঁড়িতে পা দিবি না। অতীন অবাক হয়ে বলে, মানেটা কি? সিঁড়িতে পা দেবো না কেন? তাহলে উঠবো কি করে স্টেশনে? আশ্চর্য বাবা। রক্তিম অতীনের কাছে গিয়ে পকেট থেকে কিছু ফুল বের করে সকলের হাতে দিয়ে বলে, আগে আমার সঙ্গে মন্ত্র বল সবাই, তারপর ওই স্টেশনে পাড়ার দিই। মন্ত্র? সেটা আবার কি কাজে লাগবে? সাপ তাড়ানোর জন্য নাকি? না, শরীর বন্ধের মন্ত্র, শরীর বন্ধের মন্ত্র। আগে আমাদের নিজেদের শরীরকে মন্ত্র দিয়ে বেঁধে ফেলতে হবে, তারপর আমরা স্টেশনে যাব। ভাই তুই কি আরম্ভ করেছিস বলতো? আমি এলাম এখানে রহস্য উদ্ঘাটন করতে আর খবর সংগ্রহ করতে, তুই সেখানে আমাকে বলছিস মন্ত্রপাঠ করতে? আর এভাবে কখনো মন্ত্র দিয়ে শরীর বাঁধা যায় নাকি? যত সব আজগুবি ব্যাপার স্যাপার। বেশি কথা না বলে যা বলছি সেটা কর। তো সবেতেই বাড়াবাড়ি কারণ আছে, না হলে এমনি এমনি বলছি না আমি। অতীন কিছু বলতে যায়। সুব্রত বাধা দিয়ে বলে, ভাই অতীন একটা মন্ত্রই তো, বলেই খেলনা। ফালতু ফালতু তর্ক করে কোনো লাভ আছে? বলা তো যায় না কখন কি থেকে কি হয়ে যায়, কে বলতে পারে? সুব্রতর মনে মনে ভীষণ ভয় করছে। সেটা আর বলল না অতীনের সামনে। মনে মনে বলতে থাকে, এই ছেলেটাকে নিয়ে না আর পারা যায় না। এসেছিলাম কি কাজে আর জড়িয়ে গেলাম কি কাজে। দেখো মা, তুমিই আমাদের রক্ষা করো। অতীন ও সুব্রত কথার পর চুপ করে যায়। রক্তিম চোখ বন্ধ করে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে থাকে। ওং হুং হুং
কালো রাত্রি সর্বরূপিণী মনুষ্য ভাগ্যদায়িনী মম সর্ববাধা সর্বদুষ্টব্রোহ সর্বশত্রুনাং স্তম্ভায় বন্ধায় স্মরং ক্রিং ফট সহা ওং সহা ওং সহা ওং সহা। রক্তিমের দেখা দেখি সুব্রত, চন্দন সবাই মন্ত্র পড়ে, কিন্তু অতীন ঠোঁট বেঁকিয়ে হাসে। কোনো কালেই ওর এসব পূজাপাঠ মন্ত্রতন্ত্রে বিশ্বাস নেই, তাই আজ হঠাৎ করে কি করে হবে? অতীন এক অক্ষরও মন্ত্র উচ্চারণ করে না। এরপর সবাই স্টেশনের সিঁড়ি বেয়ে লতাপাতার জঙ্গল টপকে টিনের শেডের কাছে এসে পৌঁছায়। অতীনের হাতে রয়েছে বড় ক্যামেরা, আর ওর 3 বন্ধু বড় টর্চ লাইট জেলে এদিক ওদিক দেখছে। ওরা অপেক্ষা করতে থাকে সেই প্রহরের, যখন শেষ ট্রেনটা আসবে। মশার কামড় অতিষ্ঠ করে তুলছে সবাইকে। ঝোপ জঙ্গলের আড়াল থেকে অদ্ভুত সব পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে। কখনো চি চি, কখনো ঝি ঝি, আবার কখনো শন শন। নানা রকম শব্দ হচ্ছে চারপাশ থেকে। সুব্রত চারিদিকে চোখ বুলিয়ে নেয় ভয়ার্ত চোখে। অতীন এদিক ওদিক তাকিয়ে দেখছে কোন দিক থেকে সেই ট্রেনের দেখা পেলেই সাথে সাথেই ক্যামেরা বন্দি করে ফেলবে। আসার সময় যতটা ভয় লাগছিল ওর, এখন সেখানে এক চরম উত্তেজনা কাজ করছে। ধৈর্য ধরে অপেক্ষা করছে সবাই। ঘন অন্ধকারে চারপাশ ঢেকে গেছে, একদম নিস্তব্ধ, শুনশান। শুধু পোকামাকড়ের ডাক আর শিয়ালের ডাক কানে আসছে। মাঝে মাঝে অবশ্য জঙ্গল থেকে খস খস শব্দও ভেসে আসছে। সবাই সতর্ক হয়ে বসে আছে। চারপাশটা এতটাই শান্ত যে ওদের 4 জনের নিঃশ্বাসের প্রশ্বাসের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। যত রাত বাড়ছে ততই বাতাস যেন আরও ভারী হয়ে উঠছে। গুমোট একটা ভাব চারিদিকে ছড়িয়ে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। এভাবে তো হবে না ভাই। শোয়া না হোক, অন্তত বসার তো ব্যবস্থা করতে হবে। কখন আসবে সেই ট্রেন কেউ তো জানে না। কতক্ষণ আর এভাবে দাঁড়িয়ে থাকবো সবাই? চল চারপাশটা বরং একটু পরিষ্কার করে বসার ব্যবস্থা করি। একটা জায়গায় ঝোপ ঝাড় সরিয়ে কিছুটা পরিষ্কার করে বসে পড়ে সবাই। রাত এখন 11টা। এখনও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। যদিও জানা নেই ঠিক কখন ট্রেনটা আসে প্ল্যাটফর্মে। আদৌ আসে কি না সেটাও জানে না। সারা কোনো দিন কেউ প্রেমিকার জন্য এতক্ষণ অপেক্ষা করেছে কিনা জানি না, অথচ আমরা রাত দুপুরে ভুতুরে ট্রেনের জন্য জঙ্গলের মধ্যে বসে মশার কামড় খেয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি। খাঁটি কথা বলেছিস ব্রত। সবাই হাসে সুব্রতর কথায়, তবে রক্তিম বুঝতে পারছে সবটাই গল্প নয়, কিছু তো আছে। আশেপাশের পরিবেশ সেটাই ইঙ্গিত করছে। ও সতর্ক হয়ে বসে আছে। অতীন নিজের ক্যামেরা নিয়ে খুটখাট করছে। সুব্রত আর চন্দন টর্চের আলো জেলে এদিক ওদিক দৃষ্টি মেলে রেখেছে। রাত ক্রমশ বাড়তে থাকে। একটা অস্বস্তি ছড়িয়ে পড়ে সকলের শরীরে। উসখুস করতে থাকে সবাই। হঠাৎ একটা অদ্ভুত শব্দ কানে আসে ওদের। ফিস ফিস করে কথা বললে যেমনটা হয় ঠিক তেমনটা। মনে হচ্ছে দূরে কোথাও অনেকগুলো মানুষ ফিস ফিস করে কথা বলছে। সবাই এদিক ওদিক তাকায়, কিন্তু কোথাও কিছু দেখা যায় না। শব্দটা যেন ক্রমশ এগিয়ে আসতে থাকে। সুব্রত ভয় রক্তিমকে জড়িয়ে ধরে বসে টেনে টেনে বলে, ভাই, কারা যেন কথা কইতেছে। রাতের বেলা এমন ভয়ঙ্কর জায়গায় কারা হতে পারে? তেনারা না তো? রাম 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 রাম। রাম নাম জপ করতে থাকে ও। অতীন ধমকের সুরে বলে, সালা চুপ করবি? যত সব আলফাল কথা। তুই তো দেখছি মেয়ে ছেলেরও অধম রে। ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলিসনি তো? দেখিস প্যান্টও না আবার হলুদ হয়ে যায়। এত যদি ভয় তুই এলি কেন তবে? তাহলে আওয়াজটা যে দূর থেকে ভেসে আসছিল সেটা কিসের? সেটা জানতে হলে কান পাতুন আমাদের অডিও চ্যানেল সন্দেহের ছায়ার শেষ রাতের ট্রেন গল্পটির পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। দেখা হচ্ছে পরের সপ্তাহে।